দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথিরা তাদের মতামত জানান। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দলের বৈঠক চলছে, একই সঙ্গে আলোচনায় সংস্কার এবং নির্বাচন গুরুত্ব পাচ্ছে। কবে নির্বাচন সেটি একটি বড় প্রশ্নের জায়গা। একই সঙ্গে বড় প্রশ্ন হয়ে দেখা দেয় কোন দলের সঙ্গে কোন দলের আসলে জোট হবে। বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক বাস্তবতা ভোটের আগে আসলে জোটের আলাপ বেশি হয়, সে বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় ভোটের আগে জোটের আলাপ। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন তিনজন গুরুত্বপূর্ণ অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আমার ডান পাশে আছেন। তার পাশে আছেন সাদেত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। একেবারে ডান পাশে আছেন বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। হাবিবুর রহমান হাবিব, একটু আপনার কাছ থেকে শুরু করতে চাই। বিভিন্ন দলের সঙ্গে বিএনপি বৈঠক করছে, আসলে এর মধ্য দিয়ে কি জোটের কোনো রকম আলোচনা হচ্ছে, আসন ছাড়ের কোনো রকম আলোচনা হচ্ছে ভেতরে, নাকি শুধুই নির্বাচন নিয়ে আলোচনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সম্মানিত দর্শক শ্রোতাদেরকে সালাম। বিজ্ঞ দুজন আলোচক সাদেত হোসেন সেলিম এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বজলুর রশিদ ফিরোজ ভাইকে শুভেচ্ছা। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই দিনে। জি, আমি 2024 সালে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছিলাম। সাজা মাথায় নিয়ে আমি 2টা মামলা সাজা মাথায় নিয়ে ঢুকেছিলাম কারাগারে, ফ্যাসিস্ট সরকার আমলে। আজকে মুক্ত, সেই দিন এই দিনে মুক্ত হয়েছিলাম। এখন জোটের যে আলোচনার কথা আমরা বললাম, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বিএনপি আলাপ করছে, ডান বাম সবার সঙ্গে। জি জি, আলাপটা করছে যে একটা দেশে নির্বাচন হওয়া দরকার। আজকে দেশে একটা সংস্কৃতি চালু হচ্ছে, কিছু কিছু লোককে নামিয়ে দেওয়া হয়েছে, অথবা নিজেরা নেমেছে, অথবা তারা মতিভ্রম ঘটেছিল আমি জানি না, যে নির্বাচনী ব্যবস্থাকেই তারা অকার্যকর করতে চায়। তার বলছে নির্বাচনের কোনো প্রয়োজন নেই। কিসের নির্বাচন? নির্বাচন দিয়ে কী হবে? কারা বলছে এটা? এই যেমন আপনার প্রখ্যাত সাংবাদিক শফিকুর রহমান বলছে 4 বছর কেন, 10 বছর, 17 বছর কেন, থাকতেই হবে, রাখতেই হবে। আবার ওই যে মিনা ফারা একজন আছেন বিদেশ থেকে, বলেন নির্বাচন কিসের নির্বাচন, এই নির্বাচন চাবো না, নির্বাচন দেবো না, কিসের নির্বাচন, নির্বাচন হবে না, এই ধমকাচ্ছে। এই নাম কি বলে, এই শাক, কিসের নির্বাচন চাও, কে তুমি, কে বাপ, কি তোমার দেশটা কিন্তু বাপের। এই যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা, হ্যাঁ দেশটা তো ইসাকের বাপেরই, ইসাকের বাপ সাদেক গেরিলা যুদ্ধকে দেশ স্বাধীন করেছিলেন। এইরকম বিভিন্ন জায়গার থেকে, দেশের বাইরে থেকেও কিছু সাংবাদিকেরা বিভিন্নভাবে কিসের নির্বাচন, আগে সংস্কার হতে হবে, মৌলিক সংস্কার হতে হবে, সমস্ত বিচার সমাধান করতে হবে, শেষ করতে হবে, তারপরে আপনার হলো আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারপর আরেকটা ধরে কী নির্বাচনের কথা বলে আমার মনেও থাকে না, ওটা ওই যে সেকেন্ড রেভলিউশন না কি বলে একটা, তার জন্য কী নির্বাচন একটা আছে, গণপরিষদ, মনে থাকে এখন লিখে রাখি, গণপরিষদ নির্বাচন হতে হবে, তারপরে অন্য নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে মাঠে আমার মনে হচ্ছে তার নেমে পড়বে। তফসিল ঘোষণা করলে তার নেমে পড়বে, কোনো নির্বাচন দরকার নাই। এই জায়গায় যখন চলে যাচ্ছে, তখন বিএনপির মতো একটা আপনার দায়িত্বশীল একটা দল, যারা কয়েকবার রাষ্ট্রপতি ছিল, তারা তাদের দায়িত্ব পড়ে যায় যে আরও সময় গণতান্ত্রিক মনা যে সমস্ত প্রগতিশীল রাজনৈতিক সংগঠন আছে, যারা নির্বাচনী পদ্ধতি বিশ্বাস করে, তাদের সঙ্গে আলাপ আলোচনা ইতিমধ্যে শুরু করেছেন। তারা কি বিশ্বাস করে? যারা নির্বাচন চায় না তারা কি গণতন্ত্র বিশ্বাস করে না? না, দেশের ভালো বিশ্বাস করে না? অবশ্যই। নির্বাচন যারা চান পৃথিবীর, আমরা তাদের দেখান তো যে কোন দেশে নির্বাচন ছাড়া আমাদের সরকার পরিচালিত হয়। এমনকি রাশিয়াতেও তো ভোট হয়, সেই ভোট একতরফা হতে পারে। চায়নাতেও তারা আলোচনা করে নেতৃত্ব পরিবর্তন করে। একমাত্র মনে হয় উত্তর কোরিয়া ছাড়া পৃথিবীর সমস্ত দেশের নির্বাচন হয়, কোন দেশে 4 বছর পর, কোনো 5 বছর, রাষ্ট্রপতির সাথে সরকার হোক আর আপনার সংসদীয় গণতন্ত্র হোক। এই যে বল নির্বাচনই দরকার নাই, নির্বাচন কিসের নির্বাচন? এবং তারা যে বলে, না, যেটি বলা হচ্ছে যে নির্বাচন এখনই না, কিছুটা সময়, না না, কিছু লোক তো বলছে নির্বাচনই দরকার নেই। কিসের নির্বাচন? নির্বাচন দিয়ে কী হয়, নির্বাচন দিয়ে কী হয়, এগুলো তারা বলছে। এখানে এখন একটা জিনিস বুঝতে হবে, জি, এটা জেনে বলে কি অবুঝে বলে আমি জানি না। এটা দেশ থেকে বিগত সরকারের সময় কিন্তু বারবার, এই আপনাদের মিডিয়াতে সময় বলেছে, রাত্রে আমার ঘুম হয় না। কেন? যে আওয়ামী লীগ এমন একটা বিপদে পড়বে যা তারা শুরু করেছে, তাদের নেতারা তো বিপদে পড়বেই, সাধারণ কর্মীরা পর্যন্ত বিপদে পড়বে, এই জন্য আমার ঘুম হয় না। কেন? নির্বাচন পদ্ধতিকে তারা ধ্বংস করেছে। আপনি দেখেন, যদি 24 সালে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন করতো, হয়তো বিএনপি জোট, তারা হয়তো রাষ্ট্র ক্ষমতা যেত, আওয়ামী লীগ তো বিরোধী দল থাকতে পারতো, দেশে তো পালাতে হতো না।
তো এরা তো নির্বাচন পদ্ধতিটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে। ওই বুদ্ধিজীবীরা, ওই সাংবাদিকেরা আওয়ামী লীগকে বুঝাতো প্রধানমন্ত্রীর দেশের যে ওই যে দেশের এই অবস্থা, দুরবস্থা, অর্থনৈতিক দুরবস্থা, আইনের শাসন নাই, তারপরে আপনার বিদেশে টাকা পয়সা কিছুই বলতে দিত না, সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নির্বাচনটা যদি 2024-এর 7ই জানুয়ারি শব্দ অংশগ্রহণ করতো, তাহলে হয় বিরোধী থাকলে দেশ থেকে পালাতে হতো না। তো এদেরকে ওইভাবে নিয়ে যাচ্ছে, মানে কিছু লোক এমনভাবে নিয়ে যাচ্ছে সরকারকে যে ডক্টর ইউনূসকে থাকতেই হবে, যেতেই দেওয়া হবে না, তাকে ধরে রাখেন, তাকে জোর করে রাখতে হবে, এই যে সমস্ত করে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন না দেওয়ার কারণে, পাকিস্তান শাসকরা গণতন্ত্রের সেই একে মর্যাদা না দেওয়ার কারণে যখন পাকিস্তান ভাগ হয়ে গেছে, আওয়ামী লীগ গণতন্ত্র না দেওয়ার জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই সরকারকে তারা ওই জায়গায় নিয়ে যায় কতদিন। আর দেশের ভিতরে এখন ধরেন গার্মেন্টের ফিরোজ ভাই এখানে আসেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রি যা শুরু হয়েছে, এমন এমন দাবি দেওয়া আমি দেখতেছি অতীতের বেতন ভাতা পর্যন্ত দিতে হবে, অসংলগ্ন কিছু কথাবার্তা নিয়ে আসতেছে। এবং গার্মেন্ট শিল্পের সাথে দুই কোটি মানুষ মিনিমাম জড়িত। এই গার্মেন্ট শিল্পের ধ্বংস হয়ে যেতে বাংলাদেশে কোথায় গিয়ে দাঁড়াবে? এদিকে সরকার কেন আপনি বলছেন যে নির্বাচনের কোনো বিকল্প আসলে নেই, নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং এই সরকার বেশি দীর্ঘায়িত হলে সরকার বিপদে পড়বে, মহাবিপদে পড়বে। জি, অনেক ধন্যবাদ। সাদাত হোসেন সেলিম, আপনারা আসলে বিএনপির সঙ্গে আপনাদের বৈঠক হচ্ছে, আলোচনা হয়েছে, একটু বিষয়বস্তু জানতে চাই। শুধুমাত্র কি নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে, নাকি সামনে নির্বাচনে আপনাদের মধ্যে কোনো জোটের সম্ভাবনা কিংবা একই সঙ্গে আসন ছাড়ের বিষয়টি নিয়েও আপনারা কথা বলেছেন? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক সহ সবাই, মানে দর্শকদেরকে। বিএনপি আপনার ধারাবাহিকভাবে তার মিত্র দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেছে। জি। তো বিএনপি বৈঠক করার শুরুতেই আরও দলীয় জোটকে নিয়েই প্রথম শুরু করে এবং সেই হিসাবে আমাদের সাথে আলোচনা করেছে। আলোচনা দেশের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, মূলত নির্বাচনটাকে কেন্দ্র করেই আলোচনাটা হয়েছে আর কি। নির্বাচন আর জোটের যেটা ব্যাপার, আমরা তো মানে জোটবদ্ধভাবে বা এককভাবে আমরা গত 2-2.5 বছর যাবৎ যুগপৎ আন্দোলনে আমরা রাজপথে ছিলাম। বিএনপির একটা ওপেন কমিটমেন্ট আছে যে যারা রাজপথে আছেন তাদেরকে নিয়ে তারা ভবিষ্যতে দেশ পরিচালনার একটা অংশীদারিত্ব তারা দেবেন এবং একসাথে সবাই মিলে দেশের উন্নতি করার জন্য সবাইকে কাজে লাগাবেন। তো সেই ক্ষেত্রে আপনার নির্বাচন আরও ঘনিয়ে আসলে তখন হয়তো আসন অথবা আপনার নির্বাচন এই সমঝোতার ব্যাপার নিয়ে কথাটা এখনো ওই যেরকম আলোচনা হয়নি। এখন মূলত আসলে নির্বাচনটাকে যে কিছুটা অনিশ্চিত করে তোলা হচ্ছে কিছু কিছু ব্যক্তির কর্মকাণ্ডে, কিছু কিছু উপদেষ্টার কর্মকাণ্ডে, কিছু কিছু আপনার সুশীল সমাজের কর্মকাণ্ডে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আসলে তো গণতান্ত্রিক যে অনিশ্চয়তার কথা যেটা বলছেন, বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, স্পষ্টভাবেই তো বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নিজে বারংবার বলেছেন এই কথাটি, তারপরেও কেন অবিশ্বাস? দেখুন, আপনার প্রধান উপদেষ্টা আপনার বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো আমরা মনে করি যে আসলে একটা কথাই বলা দরকার, উনি হয় ডিসেম্বর অথবা জুন, একটা কথা বললে হয়। এখানে আমরা তখন বলতে পারি যে আসলে জুনটা নির্বাচনের জন্য যথোপযুক্ত সময় নয়। আর একটা মানে তত্ত্বাবধায়ক সরকার অতীতে 91, 96 অথবা 2001 সালে যখন এসছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা ছিল 3 মাসের। তত্ত্বাবধায়ক সরকার মূলত রাজনীতি মানে নির্বাচনী কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকে এবং সরকারের রুটিন কাজগুলো করে। এবং এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন হিসাবে খুব বেশি রুটিন কাজের বাইরে গিয়ে কাজ করারও যেমন অবকাশ নেই, বিতর্ক হবে, ভবিষ্যতে এটার জন্য জবাবদিহি করতে হবে। আর পাশাপাশি আপনার নির্বাচনী কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপ নেওয়া দরকার, সেইভাবে আমরা সেই পদক্ষেপগুলো দেখছি না। এবং আপনার অনেকেই এটা নির্বাচনের সাথে বিচারের ব্যবস্থা, সংস্কারের ব্যবস্থা ইত্যাদিগুলো প্রস্তাবগুলো তুলছে। আমরা সংস্কারের বিপক্ষে নই, আমরা সংস্কারের প্রায় 24টি রাজনৈতিক দল এবং জোটের কাছে সরকার আপনার সংস্কারের বিভিন্ন প্রস্তাবগুলো দিয়েছেন। না, কিন্তু আপনাকে মনে হয় না যে জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যেভাবে এখানে নির্বিচারে গুলি চলেছে, তার একটা দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হওয়া উচিত? না, দেখুন, একটা দৃশ্যমান বিচারের কাজটা তো শুরু করে দেওয়া দরকার। এই সরকারকেই যে মানে বিচার করতে হবে এই ধরনের তো কোনো কথা নাই। কারণ এই সরকার অথবা এই সরকারের অধিকাংশ উপদেষ্টা কিন্তু এই জুলাই অগাস্টের চেতনার ধারণ করেন না, তাদের সামান্যত কোনো অবদান নাই। 15 বছর যাবত তারা আপনার এই সরকারের বিরুদ্ধে টু শব্দটা উচ্চারণ করেন নাই, কোনো রাগ করেন নাই এবং দেশের বাইরে গিয়ে আপনার নিরাপদ জীবনযাপন করেছেন। সুতরাং এই সরকার বিচার না করলে যে আর পরবর্তী সরকার আসলে বিচার হবে না, এটা চিন্তা করার কোনো কারণ নেই। বরঞ্চ পরবর্তী সরকার আসলে একটা জাতির প্রতি যে কমিটমেন্ট আছে, যে খুনি
এবং খুনিদের দোসর এই যে ফ্যাসিস্ট এবং নিষ্ঠুর গণহত্যাকারী, অর্থপাচারকারী, গণতন্ত্র হত্যাকারী, এদের বিচার তো আমরা বিচারের কাঠগড়া দাঁড় করাবো এবং বিচারিক আদালতে আমরা তাদেরকে আপনার বিচারের মাধ্যমে আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটা জনগণের প্রতি আমাদের অঙ্গীকার এবং এটা আমাদের শপথ। সুতরাং এখানে যে এই সরকার, যে ধরেন আপনাদের অঙ্গীকার এবং শপথ, সেটি কি এখন যারা দেশ পরিচালনায় আছেন কিংবা ছাত্র আন্দোলনে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সেসব ছাত্র প্রতিনিধিরা বিশ্বাস করছেন যে আপনারা ক্ষমতায় গেলে মানে আগামী সরকার ক্ষমতায় আসলে ছাত্র আন্দোলনের তো যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে তো এখন বিভিন্ন দ্বিধা বিভক্তি, অথবা তারা সকালে এক কথা বিকালে এক কথা বলছেন। আমি আপনার ডে 1 থেকে 8 তারিখের পরে মনে হয় 9 তারিখ কি 10 তারিখে প্রথমে একটা টকশোতে বলেছি যে একটা ঐতিহাসিক ভুল করেছেন ছাত্ররা, যেটা হলো যে সরকারে অংশগ্রহণ করে। ছাত্ররা সরকারে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না, তারা বরঞ্চ সরকারের বাইরে থেকে একটা পেশার গ্রুপ হিসেবে কাজ করলে তাদের মধ্যে ঐক্যটাও বজায় থাকতো, জনগণের প্রতি তাদের যে মানে সম্মানটাও বজায় থাকতো। তারা সেটা না করে সরকারে মানে অংশগ্রহণ করে এবং সরকারি কিছু কিছু কাজে হস্তক্ষেপ করে টেন্ডার, তারপর নিয়োগ, তারপরে আপনার বিভিন্ন বদলি ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত হয়ে যাওয়ার পরে তাদের ভাবমূর্তিও অনেকটা ক্ষুণ্ণ হচ্ছে। পরবর্তীকালে তারা একটা রাজনৈতিক দল করেছে, রাজনৈতিক দল করতেই পারে, কিন্তু রাজনৈতিক দলটাও কিন্তু রাজনৈতিক দলের মাঠের মধ্যে সেই আসানোর কোনো ফল মানে কোনো রকম কিছু বেশিভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। তারপরও তাদের প্রতি আমাদের শুভকামনা, তারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্বেই আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা 15 বছর পর্যন্ত আমরা জনগণকে প্রস্তুত করেছি, জনগণের মাইন্ডসেট করেছি। এসে হাসিনার বিরুদ্ধে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ না করে জনগণকে আমরা গণতান্ত্রিক অধিকারকে আদায়ের জন্য আমরা লড়াই ছিলাম, সেটা আমরা বিশ্বাস করাতে পেরেছি। কিন্তু এখন ধরেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা একটি বেস করলো, সেটা দেখলাম, কতক্ষণ পরে সেটা মুছে গিয়ে বললো যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, এবং পরবর্তীকালে প্রধান উপদেষ্টার আপনার প্রেস সচিব সেটাকে আবার টেনে জুনে নিয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা, এছাড়া ধরেন একেবারেই কোনো কারণ ছাড়াই আপনার জুন থেকে তো নড়ে নাই, হ্যাঁ নড়ে নাই। আমরা আসলে একটা রাজনৈতিক সরকারের খুব বেশি দরকার এই মুহূর্তে, কারণ এই সরকার ফাংশন করতে পারছেন না, বিভিন্ন উপদেষ্টারা তাদের কাঙ্ক্ষিত আপনার রুটিন ওয়ার্কগুলো করতে পারছেন না। এখানে আপনি এই জায়গা থেকে শুরু করবেন, আমি একটু বজলুল ফিরোজ আসতে চাই। বিএনপির সঙ্গে সিপিবি বাসদ নেতাদের সভা হয়েছে এবং সেখানে যেটি পত্রিকার লাইন গুরুত্ব পেয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে। কেন সংকট বাড়বে? মানে এই সরকার তো একটা পারসেপশন হচ্ছে যে সরকার দেশ ভালো চালাচ্ছে এবং এই সরকারকে অনেকে দীর্ঘদিন চাচ্ছেও, সেরকম সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। অনেকে বলছেন যে সরকার আরও দীর্ঘদিন থাকুক, অসুবিধা কোথায়, সংকট বাড়বে কেন? ধন্যবাদ আপনাকে এবং দুইজন সহ আলোচক, আমার প্রিয় হাবিব ভাই আছেন, সেলিম ভাই এখানে আছেন, ওনারা কথা বলছেন এবং যারা দর্শক শ্রোতা শুনছেন তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের দল বাসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিএনপির সাথে আমাদের পার্টি বাসদ এবং সিপিবির দুইটা দলের অনানুষ্ঠানিক একটা সভা হয়েছে বিএনপির নেতৃবৃন্দের সাথে। আনুষ্ঠানিক সভা হয়নি। আমাদের একটা রাজনৈতিক জোট আছে, বাম গণতান্ত্রিক জোট, 6টা দল আছে সেখানে। আনুষ্ঠানিকভাবে আমরা বিএনপি আমাদেরকে আহ্বান জানিয়েছে, আমরা বাম জোটে আলোচনা করে বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে আমরা আলোচনা করব। আমাদের 23শে এপ্রিলে সভা আছে, সেই সভায় আলোচনা করে আমরা বিএনপিকে জানাবো এবং আনুষ্ঠানিকভাবে সভা করব। এমনি অনানুষ্ঠানিক সভা হোক, চায়ের দাওয়াত হোক, বিয়ের অনুষ্ঠান হোক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন একত্রিত হয় তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতি, এগুলো অন্যান্য আলোচনার সাথে এই আলোচনাগুলো আসে। স্বাভাবিক কারণেই অনানুষ্ঠানিক আলোচনা হলেও বিএনপি নেতৃবৃন্দের কাছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কারণ গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, 8 মাস অতিবাহিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে। কেমন চলছে আমাদের দেশ? রাজনীতির ক্ষেত্রে কি একটা স্থিতিশীলতা আছে? অর্থনৈতিক ক্ষেত্রে কি অবস্থা? শ্রমিকদের কি অবস্থা? কৃষকদের কি অবস্থা? ছাত্রদের কি অবস্থা? শিক্ষাঙ্গনের কি অবস্থা? এই সামগ্রিক বিষয়গুলোই আলোচনার মধ্যে স্থান পায় এবং সাথে সাথে আমাদের যে দাবিটা ছিল, গণ অভ্যুত্থানের যে মূল দাবি, দীর্ঘ 16 বছর ধরে, বিশেষ করে 14, 18, 24-এর নির্বাচন না হওয়া, জনগণ ভোট না দিতে পারা, সেই কারণে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন দেশে ছিল। সেই ফ্যাসিবাদী শাসনের উচ্ছেদ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে। কাজে সেই গণতন্ত্রে উত্তরণের পথ তো নির্বাচন ছাড়া অন্য কিছু নাই।
কাজেই একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে, প্রতিনিধি নির্বাচন করবে, এই জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। আর আমাদের যে সংবিধান আছে, রাষ্ট্র পরিচালনার যে আইন, সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে দেশ পরিচালনা করবে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, একদম গ্রাম ইউনিয়ন লেভেল পর্যন্ত সর্বোচ্চ স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করবে, শাসন কার্য পরিচালনা করবে। এর কোনো ব্যতিক্রম করার এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে, এটা একটা কথা আছে সংবিধানের মধ্যে আছে, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে কথা আছে, দৈব দুর্বিপাকের যে ঘটনা, তো সেইটা একটা অভ্যুত্থান সংঘটিত হয়েছে, একটা আনইউজুয়াল ব্যাপার, রাজনীতিবিদদের অপকর্মের ফল, আনইউজুয়াল ব্যাপার, একটা অস্বাভাবিক ব্যাপার, যে গণ অভ্যুত্থান হয়ে গেছে। সেই সময়ে তো নির্বাচন সাথে সাথে নির্বাচন দেওয়া সম্ভব না, সেই জন্য ইন্টেরিয়াম, এটা গভর্নমেন্টের নামে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে এসে একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই স্বাভাবিক। এইটাই সরকার তো বলছে না, সরকার বলছে না। এখন ধরেন এটা তো এই জন্যই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991, 1996, 2001 এবং সর্বশেষ 2008 এই সময়ে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তখন কিন্তু তাদের মেয়াদ ছিল 3 মাস। 3 মাসের মধ্যেই কিন্তু তারা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক যে নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থা করতে পেরেছে। এবং এই 4টা নির্বাচনই কিন্তু দেশবাসীর কাছে এবং আন্তর্জাতিক মহলে একটা মোটামুটি আপেক্ষিক অর্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তো সেই জন্যই এই সরকার ইতিমধ্যে 8 মাস অতিবাহিত হয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত কিন্তু 1.5 বছর সময়, 15 মাস। কাজেই এই 15 মাসের মধ্যেও যদি একটা নির্বাচনী পরিবেশ সেটা তৈরি করতে না পারি, তাইলে কিন্তু এটা মনে করবো যে এই সরকারের সেটা ব্যর্থতা। যেটি বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে, এবং ছাত্রনেতারা বিভিন্ন সময় লাইনটি বলেছে, আমি একটু আপনাকে বলি, সেটি হচ্ছে যে এই সরকার শুধুমাত্র নির্বাচনের জন্যই আসেনি, এই তত্ত্বাবধায়ক সরকারের মতো সরকার না। 2 নম্বর হচ্ছে যে সংস্কারকে তারা প্রাধান্য দিচ্ছেন, সংস্কার, মৌলিক সংস্কার ছাড়া আসলে তারা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তি, সবাই কিন্তু সংস্কারের পক্ষে। কেউ সংস্কার অপোজ করে নাই, আমার জানা মতে কোনো রাজনৈতিক দল বলে নাই যে আমরা সংস্কার চাই না, সংস্কার চাই। তাহলে সেই সংস্কার করতে কি কি সংস্কার করতে হবে, কতদিনে করতে হবে, কতটুকু করতে হবে, সেই সম্পর্কিত একটা সুস্পষ্ট রূপরেখা সেটা থাকা দরকার, যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া দরকার ছিল, যে এই জিনিস সংস্কার করা প্রয়োজন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্যে এবং গণতন্ত্রটা নির্বিঘ্ন করার জন্যে, যাতে ভবিষ্যতে এই ধরনের ফ্যাসিবাদী যে সরকার বা ফ্যাসিবাদী প্রবণতা সেইগুলো যাতে লক্ষ্য না করা যায়। সেগুলো কিন্তু হয় নাই। 1। 2 নম্বর কথা হলো সংস্কার, নির্বাচন, বিচার, সংস্কার, নির্বাচন, এগুলোকে একটা আরেকটার প্রতিপক্ষ বানানোটা আমি মনে করি দেশি বিদেশি চক্রান্তের একটা অংশ, যাতে দেশটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটতে না পারে। সেজন্যই আগের ফ্যাসিস্ট সরকার যেরকম বলছিল যে উন্নয়ন এবং গণতন্ত্র, উন্নয়ন চান না গণতন্ত্র চান, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সেই ধরনের কথাবার্তা কিন্তু সেই একই ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী যে চরিত্র, সেই চরিত্রেরই প্রকাশ। যারা বলে যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে বিচার তারপরে নির্বাচন, তার মানে এটা হলো চলমান প্রক্রিয়া, বিচারও চলবে, সংস্কারও চলবে এবং নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সাইমালটেনিয়াসলি চলবে, সমান্তরালভাবে চলবে। সেটা হচ্ছে যে রাজনীতিবিদ বা পরবর্তী সরকারকে একরকম মানে অবিশ্বাস করা হচ্ছে বলে আপনার মনে হয়? পরবর্তী সরকার যারা আসবে ক্ষমতায়, সেটা নির্ভর করে এই বিশ্বাস, তারা আসলে কোনো সংস্কার হবে না। বিশ্বাস এবং অবিশ্বাসের কোনো ব্যাপার নাই, বিশ্বাস অবিশ্বাসের জায়গা রাজনীতির মধ্যে নাই। কারণ জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণ হলো সার্বভৌম। আমরা বলি যে জনগণ সার্বভৌম, জনগণের ম্যান্ডেটটাই হলো জনগণের ক্ষমতা কতটুকু, সেটা তো বুঝতে আমাদের 17 বছর লাগলো আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে। জনগণের ক্ষমতা, বুকে তাজা রক্ত ঢেলে দিত লেবার। জনগণের ক্ষমতা কতটুকু, জনগণের ক্ষমতা বাংলাদেশের বাস্তবতায় একটা ভোট, সেই ভোটটা তো হইতে আপনার 17 বছর লাগলো। জনগণের ক্ষমতায় বিগত সরকার বিশ্বাস করে না, করে নাই। আওয়ামী লীগ সামনে সরকার বিশ্বাস করবে, তার গ্যারান্টি কি? সেটা হলো যে সেটা নির্ভর করবে, বিশ্বাস না করলে যেমনিভাবে হাসিনার বিদায় হতে হয়েছে, সেই একইভাবে পরবর্তী সরকার যদি না করে জনগণ আবারও তো দীর্ঘ সময় লাগবে, আবার লড়াই করতে হয়েছে। তো 71 সনে তো 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশটা স্বাধীন করছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, এবং ভোটাধিকারের পরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কারণে তো 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে।
তো সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর তো দেশটা সেই মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হয় নাই। 90 আরেকটা গণঅভ্যুত্থান করতে হয়েছে সেই গণতন্ত্রের দাবিতে, সেইখানেও তো জীবন দিছে মানুষ। তাহলে সেইটার পরেও কিন্তু সেটা হাতছাড়া হয়ে গেছে। তাহলে সেই জন্যই কোন শক্তি কারা নেতৃত্ব দিচ্ছে এই গণঅভ্যুত্থানে, তাদের পরিকল্পনা কি, কর্মসূচি কি, দেশের জন্য জনগণের জন্য কি করবে, সেটা বারে বারে আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত জনগণের যদি প্রকৃত শক্তি সেটা এখানে এই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় না আসে। আরেকটা জিনিস, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মানসিকতার মধ্যে যেই পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনটা যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতৃত্ব তারা যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে এবং তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি হাবিব ভাই। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম ভোটের আগে জোটের আলাপ বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, আছেন বজলুর রশিদ ফিরোজ, একই সঙ্গে আছেন সাদেদ হোসেন সেলিম। হাবিবুর রহমান হাবিব, একটা শিরোনাম, এটি আসলে খুব কমন শিরোনাম, নির্বাচনের আগে আসলে শিরোনামটি পত্রিকার পাতায় খুব ইন্টারেস্টিং শিরোনাম। সেটি হচ্ছে যে ছোট দলের কদর বাড়ছে, জোট গঠনে তৎপর বড় দুই দল। বিএনপি জামাতের কথা বলা হচ্ছে, আসনের নিশ্চয়তা চাই ছোটরা। সারা বছর কি খুব বেশি এরকম আলোচনা আমরা দেখি ছোট দলগুলোর সঙ্গে? নির্বাচনের আগে খুব বেশি দৌড়ঝাঁপ দেখা যায়, বড় দলগুলো ছোট দলগুলোকে কাছে টানতে চায়। আমি এটা কিভাবে বলবো? জি, আমরা তো দীর্ঘদিন ধরে ওনারা আছেন, আমরা একসাথে জোট করে আমরা আন্দোলন করতেছি না? আমরা ছোট দল বড় দল সব মিলেই তো আমরা ছিলাম। তো সেখানে নতুন করে এই কথা আসার তো কোনো প্রশ্নই ওঠে না। এবার আমাদের সেই সময় ঘোষণা আছে জি, যে আমরা নির্বাচনে যারা আন্দোলনে আসেন তাদের সাথে করে আমরা আগামী দিনে সরকার গঠন করব বা নির্বাচনে একটা জোট গঠন করব। তো এখানে নতুন করে এই কথা আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত কথা হলো, আপনার ওইসব প্রশ্ন যতক্ষণ ধরে আসলো, জি, এই যে সাপ্লিমেন্ট যেহেতু আগের প্রসঙ্গ একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নির্বাচনের যে আলাপটা হচ্ছে এখনো, নির্বাচন আসলে আপনার কি মনে হয় যে মানুষ নির্বাচন চাচ্ছে? অবশ্যই নির্বাচন হচ্ছে। আমরা কি মানুষ না? আমার মানুষ না? অবশ্যই আপনি মানুষ। তাহলে আমরা আমজনতা নির্বাচন চাচ্ছে, আপনারা তো নেতা। আমজনতাকে এটুকু বোঝে, নির্বাচন ছাড়া পৃথিবীর কোথাও কোন দেশ চলে? কোন দেশ চলে? কোথায় কোনোদিন বলতে কাউকে শুনেছেন? অনেকে তো বলছেন, অনেকে বলছে, তারা বললাম তো, অনেকে বলছেন নির্বাচন দরকার। এটা কোন কথা হলো? এটা কোনো বলতে পারে? এই কথা স্বাভাবিক মানুষের কথা বলতে পারে? এবার আমি আসি, এই যে বললেন, আপনি বললেন যে নির্বাচন তো মোটামুটি টাইম ফ্রেম দিয়ে দিয়েছে ডিসেম্বর থেকে জুন। জি, এর কোনো মূল্য আছে এ কথার? কারণ এখানে আরেকটা জিনিস আছে, সব দল যদি ঐক্যমত পোষণ না করে তাহলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, নির্বাচনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন। তাহলে পরে আপনি কীভাবে বিশ্বাস করবেন ডিসেম্বর নির্বাচন হবে বা জুনে নির্বাচন হবে? আমার কথা হলো যে সরকার যদি মনে করে, এবার যে লাস্ট আপনার বিএনপির সঙ্গে বৈঠক হলো, তারপরে তো আইন উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে কোনোভাবেই জুনের বাইরে নির্বাচন যাবে না, কোনোভাবে যাবে না। পাশাপাশি তো আরেকটা কথা আছে, সব দল ঐক্যমত পোষণ করতে হবে। করবে না, জি, ঐক্যমত পোষণ করবে না, নির্বাচন এখন হবে না বলেই দিচ্ছে তারা। তারা হুঙ্কার দিয়ে বলছে, ধমক দিয়ে বলছে যে কালকে যে ডক্টর তোফায়েল আহমেদ যে এইটা দিলেন, হ্যাঁ, এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, দেশের প্রতিনিধিত্ব নির্বাচন করতে হবে বলে বছর পরে বলেছেন রাজনীতি বলতে। এই যে কথাগুলি বলে, এগুলি কি আলামতটা কি? আলামতকে ভালো। উনি সে পাকিস্তান হলে ফিরে নিয়ে গেলেন যে ইউনিয়ন কাউন্সিল, পৌরসভা, উপজেলা কোনো নির্বাচনে সরাসরি কোনো চেয়ারম্যান মেয়র নির্বাচিত হতে পারবে না। কাউন্সিলররা, মেম্বাররা নির্বাচিত করবে আপনার চেয়ারম্যান, আপনার মেয়র, উপজেলা চেয়ারম্যান। এটা কোন নাম হলে? সেই আইয়ুব খানের সেই মৌলিক গণতন্ত্র ফিরে যাব? আবার আর একটা কথা বলেছেন যে সরকারি বেসরকারি যে কোনো চাকরিজীবীরা ওই কাউন্সিলর মেম্বার ইলেকশন করতে পারবে। কোন ধরনের কথা বলতে এগুলি? এগুলি কোনো কথা হলো বলেন তো আপনি? এই যে সমস্ত আবল তাবল দিকে, এই সমস্যা তো আমরা চাবো না। এই সমস্যা চাবো যে সরকার চাকরিজীবীরা আসলে নির্বাচন করবে? তো এই যে সমস্ত কথাবার্তা বলে জিনিসটাকে কোথায় নিয়ে যাচ্ছে? আর একটা কথা বলছে, সমস্ত বিচার শেষ করার পরে নির্বাচন, সব সংস্কার করে সমস্ত মৌলিক সংস্কার করার পর নির্বাচন হবে। একটা নির্বাচন, একটা বিচার করতে কত বছর লাগে? একটা বিচার কার্য সমাধা করতে ফাঁসি দিতে গেলে এ যাবত আমাদের 15 বছর কমে হয় না। যত দ্রুত করেন 10 বছর আগে তো হবে না, তাহলে 10 বছর পর নির্বাচন হবে। আর 1500 শহীদ হয়েছে, এই 1500-এর বিচার করতে কতদিন লাগবে? এর আগে আরও গুমফুম করেছে না?
তার কত বছর লাগবে? 50 বছর লাগবে নাকি 20 বছর লাগবে? এখন তো আবার একটা লাইন আসছে যে দৃশ্যমান বিচার, দৃশ্যমান বিচার আপনাকে ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন, ধরে নিয়ে এসে ফাঁসি দিবেন। আজকে যে একটা ইয়ে হলো আপনার সঠিক প্রতিবেদন দেওয়া হয়েছে যে আরামবাগের এখানে একটা হত্যাকাণ্ড, এরকম একটা না, এখানে 1500 আছে, তো দিলেই তো হবে না, বিচার শুরু করতে হবে না? এই যে কথাবার্তা বলে, তারপর যে এই যে আমাদের যে বেহিনে যারা বলে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগ তার সমস্ত প্রার্থীকে আপনার অবাধ সুযোগ সুবিধা করে দিয়েছিল, একজনকে নমিনেশন দেবে আর যতজন ইচ্ছা তখন স্বতন্ত্র আনতে হবে। তারপরে ভোট কেন্দ্রের মানুষ যায়নি না, কিন্তু হাবিব ভাই ধরেন নির্বাচন ভোট কেন্দ্রের মানুষ জ্ঞান নাই করে, ভোট কেন্দ্রের মানুষের জ্ঞান কার কারণে? এই আমরা বিরোধী দল ছোট বড় মিলেই আমরা তো এবার প্রতিহত করতে চাইনি। আমি যখন জেলখানায় ছিলাম প্রতিহত করতে চাইনি, আমরা বলেছি আপনার নির্বাচনে ভোট কেন্দ্র যাবেন না, ভোট কেন্দ্র মানুষ যায়নি, সরকারকে না বলে দিয়েছে। তারপর ধরেন না হাবিব ভাই, আমি একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে নির্বাচন যদি ধরেন এই সরকার যেহেতু অনিশ্চয়তা আপনাদের আছে, বিশ্বাস করতে চাচ্ছেন না যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, সেক্ষেত্রে বিএনপি কি করবে আসলে? বিএনপি করবে কেন? জনগণই করবে। বিএনপি কে দায়ী করছে? বিএনপির দায়িত্ব আছে না? না না, সব বিএনপি আবার বড় দল, দায়িত্ব আছে। জনগণই তো এটা চাবে না। জনগণের নির্বাচন তারা চায়, দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি, অনেকে ভোট না দিয়ে পৃথিবীতে বিদায় হয়ে গেছে ভোটার হওয়ার পরও, দীর্ঘ 18 বছর তারা ভোট দিতে পারেনি। এবং এখন দেখেন যারা এটা, আমি শেষ করি, এখন যে কথাটা বলা হচ্ছে যে নির্বাচিত সরকার আসলে তারা বিচার করবেন না, যারা বলছেন কথাগুলো তারা কি 3 বছর পর নির্বাচন হলে তারা কি ক্ষমতা আসবেই? এমন নিশ্চয়তা আছে? এমন কোন নিশ্চয়তা যে তারাই ক্ষমতা আসবে? তাকে জোর করে কি তারা ক্ষমতা আসবে? এবং শেষ কথা বলি, যত দিন দেরি হবে তত দিন আওয়ামী লীগের উত্থান হবে। ঝুটিকা মিছিল শুরু হয়েছে না, এই প্রতিহত করার ক্ষমতা কিন্তু এখন এই আমরা বিরোধী দল জোট যারা ছিলাম বিএনপি সহ, তারা ঐক্যবদ্ধ হয়ে যদি এটা না করি, এই যে যারা নির্বাচন পিছাতে চায়, নির্বাচন হতে দেবে না, তাতে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তারা চেষ্টা করতেছে। স্থানীয় সরকার নির্বাচন হলে ম্যাক্সিমাম তো আওয়ামী লীগের গায়ে যাদের আওয়ামী লীগ লেখা নাই, বহু লোক আছে, তার টাকা পয়সা আছে, তার নির্বাচিত হবে। আরও যদি 3 বছর নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ যে এখন গর্তমে ঝুঁকি আছে, তারা এখন সব আসতে বেড়ে আসবে, জামিন পাচ্ছে তারা, তাহলে কী হবে? তাহলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এখন বলছে যে নির্বাচন আরও পরে হতে হবে, তারা অন্য দিক থেকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যই তারা বুঝে হোক আর না বুঝে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সেলিম ভাই, একটু জানতে চাই নির্বাচন দীর্ঘায়িত হলে কি দেখছেন সামনে? নির্বাচন দীর্ঘায়িত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। তিনি জানেন যে এই দেশের মানে আবহাওয়া, মাটি এবং মানুষের চরিত্রটা তিনি ভালো করেই বুঝেন। আপনার মানুষ আপনার ফুলের মালা দিতেও দেরি করে না, আবার মানুষ তার পাল্টা করতেও দেরি করে না। এখন এই সরকারের নামই হলো অন্তর্বর্তীকালীন সরকার। একটা নির্বাচিত সরকারের বিপরীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হলো একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা। সংবিধানের মধ্যেও আছে যে আপনার নির্বাচিত মানে জনগণ দ্বারা নির্বাচিত, সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধিরা সর্বত্র আপনার তার রাষ্ট্র পরিচালনা করবেন। এছাড়া আপনার সংবিধানও আছে যে একটা সংসদ ভেঙে দেওয়ার 90 দিনের মাথায় আরেকটি সংসদ গঠিত হবে। তো সব মিলিয়ে নির্বাচনকে বিলম্বিত করার প্রয়োজন নাই। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর সংস্কারের কথা বলাতে আমরাও চিন্তা করলাম যে যেহেতু এই গত 15 বছরের সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আবার পুনরায় তাদেরকে আবার সক্রিয় করার জন্য যেমন আপনার কিছু সংস্কারের দরকার, তেমনি আবার আপনার এই যে আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি এসপি সহ যারা নির্বাচন করে তাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন করার জন্য কিছু সংস্কার দরকার। আমরা সেই সংস্কারটা, আমরা প্রয়োজনীয় সংস্কারটা, যেমন আমরা আশা করেছিলাম সরকার স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচনটা দেবে, কিন্তু বিভিন্নভাবে সরকার নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য একটা অংশ চেষ্টা করতে চিন্তা করছে। তা না হলে আনকল ফর স্বরাষ্ট্রমন্ত্রী বলতো না যে জনগণ আমাদের 5 বছরের জন্য চায়। কোন জনগণ ওনার কাছে গিয়ে বলছে সেটা করা নাই। ফেসবুকে ধরেন এক একজনের 200-300 ভুয়া আইডি করে এটাকে বট বাহিনী বলে, ওরা নির্বাচন চায় না বলে বলতেছে। আর নির্বাচন না চাওয়ার কোনো যৌক্তিক কারণ তো নাই, কারণ এই সরকারের প্রতিটা উপদেষ্টা প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। কোনোভাবেই তারা কিন্তু কোনো সফলতা আনতে পারে নাই। নিজস্ব মন্ত্রণালয়ে তারা কোনো সংস্কার আনতে পারেন নাই। তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় যদি আজকে দালাল ছাড়া রোগী ভর্তি হতে পারত। কয়েকদিন আগে একটা পঙ্গু হাসপাতালে গেলাম যে আবর্জনা ভাগাড় তৈরি হয়েছে, বুঝছেন না। তারপরে আপনার এই যে টেলিফোনের
সিম কার্ড যাত্রার হাতে যে সেই প্রতারণা করতেছে। সারা পৃথিবীতে কিন্তু সিম কার্ড ইচ্ছা করলে বন্ধ হয়ে যাবে না। আমি বলতেছি এটার জন্য সংস্কার যেটা করতে চাওয়া দরকার, এই সংস্কার তো তারা আমরা করতে পারছে না। আর এই যে উপদেষ্টারা, নির্বাচন হলে নির্বাচিত প্রতিনিধিদের কিছু দায়িত্ব থাকবে, তাদের কাছে জনগণ গিয়ে কথা বলতে পারবে, তারা জনগণের প্রতি কমিটেড থাকবে, তারা জনগণের পাশ বুঝে তারা কাজ করার চেষ্টা করবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে মানুষের এবং রাজনীতিবিদদের মনোজগতের মধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে। যেমন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করতো যে কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতা থাকবে, কিন্তু শেখ হাসিনাকে কত উলঙ্গভাবে এদেশ ছেড়ে চলে যেতে হয়েছে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে। এইটার প্রেক্ষিতে রাজনীতি যারা ভবিষ্যতে করবেন, আমরা যারা রাজনীতি করব, আমরাও কিন্তু জিনিসটা মাথায় রেখেই কাজ করব। সংস্কার কিন্তু আমাদের মধ্যে মনোজগতের মধ্যে একটা অটোমেটিকলি সংস্কার হয়ে গেছে। এখন ওনারা যেসব মৌলিক সংস্কারের কথা বলতেছেন, এইসব সংস্কার তো একটা মানে নির্বাচিত সরকার করতে পারবে। এবং যেসব অবাস্তব এবং অবান্তর প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবগুলোতে আমরা গ্রহণ করব না। আমরা ভোটারদেরকে বয়স কমানোর কোনো প্রয়োজন নয়। আবহমানকাল ধরে 18 বছর পর্যন্ত হলো যে ভোটারের বয়স, এবং কিশোর একটা আইন আছে, শত আইন পরিবর্তন করতে হবে। আমরা ওটা চাই না। 22-23 বছরের সংসদ সদস্য চাই না। আমরা চাই যে ছাত্ররা লেখাপড়া করে। এই যে এই আন্দোলনের পরে ছাত্ররা এখন অটো পাসের জন্য লড়াই করছে, ছাত্ররা এখন আমার 17 বছর বয়সে ভোট দেবে, 21 বছর বয়সে এমপি হবে, মন্ত্রী হবে। এই যে একটা মানে একটা খারাপ একটা নজির প্রতিস্থাপন করছে, এটা দেশের জন্য খুবই মানে খারাপ। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই। হাবিব ভাই যেটি বলছিলেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা তিনি দেখছেন, এবং যদি নির্বাচন দীর্ঘ হয় তাহলে আওয়ামী লীগ আরো বেশি শক্তিশালীভাবে ফিরে আসবে। না, হাবিব ভাই যেটা বলছে সেটা তো আমরা হাবিব ভাইয়ের কথা নয়, আমরা সবাই লক্ষ্য করছি যে ইতিমধ্যেই তো বিভিন্ন জায়গায় এই সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, সেই সরকারের কেউ এটাই চান। আমি বলছি না, এই সরকার চায় কি না, চাওয়া না চাওয়ার উপরে নির্ভর করে না। প্রত্যেকটা জিনিস একটা নিয়ম মেনে চলে, তো সেই নিয়মের মধ্যেই সেটা যদি আমি সেই নিয়মটার ব্যত্যয় ঘটাই, তাইলে কিন্তু অন্য জিনিস সেখানে আসবে, ব্যাকল্যাশ হবে। তো সেই জন্যেই ইতিমধ্যে ঝটিকা মিছিল ইত্যাদি শুরু হয়ে গেছে। তার মানে এগুলো সুযোগ পাচ্ছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার, কিন্তু সেগুলোকে প্রতিহত করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো প্রতিহত করতে পারছে। সুযোগটা পাচ্ছে কেন? ধরেন এই যে বিতর্কগুলো চলছে এই কারণেই। কোনগুলো? নির্বাচন নিয়ে বিতর্ক না, নির্বাচনের তো বিতর্ক হওয়ার কথা নাই। এখন দেশে একটা অভ্যুত্থান পরবর্তীকালে একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এইটাই তো মানুষের প্রত্যাশা। গত 3 টার্মে ইলেকশন হয় নাই, ভোট দিতে পারে না জনগণ, সেই ভোটাধিকার মানে প্রয়োগ করবে, এটাই প্রত্যাশিত। কাজে সেইটা সময়সীমাটা সেইটাও আলোচনা সাপেক্ষে। আমরা যখন 5ই অক্টোবরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, তখন আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম যে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে যতটুকু যে ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সেটা করে একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবং একটা রোডম্যাপ ঘোষণা করেন। এখন প্রধান উপদেষ্টার সাথে যেটা বলা হয়েছে যে ছোট সংস্কার হলে সেটা ডিসেম্বরে নির্বাচন, বড় সংস্কার করতে হলে আগামী বছর জুনে নির্বাচন। এখন সেই ছোট সংস্কারটা কি? এখন ধরেন হাবিব ভাইয়ের কাছে একরকম ছোট সংস্কার, আমার কাছে একরকম, আপনার কাছে একরকম, তাহলে সেটা স্পেল আউট করতে হবে যে ছোট সংস্কার মানে এই ক্ষেত্রে সংস্কার করলে আমরা ডিসেম্বরেই করতে পারবো, আর এর চেয়ে এই জিনিস করতে গেলে আমরা আগামী বছর জুন। তাইলে তখন রাজনৈতিক দলগুলো মতামত দিতে পারতো যে না, আমরা ওইটাই চাই, বড় সংস্কার চাই। আর না হলে আমরা ছোট সংস্কার করে আপনি নির্বাচনটা দিয়ে দেন, বাকিগুলো নির্বাচিত সরকার করবে, রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করবে। আর একটা প্রধান উপদেষ্টা বলেছিলেন যে যেই বিষয়ে ঐক্যমত হবে, যে বিষয় সেইগুলো নিয়েই আমি সামনে আগাবো, যেগুলো হবে না সেগুলো বাদ দিয়ে দিব। তাইলে কিন্তু দেখেন, সংস্কার কমিশন করেছিল 11টা, জমা দিয়ে দিচ্ছে ইতিমধ্যেই 8টা-9টা সংস্কার কমিশন জমা দিয়ে দিল, আর 2টা বাকি আছে। তাহলে আগের 6টা সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে, বিশেষ করে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, বিচার, পুলিশ, এই সংস্কার কমিশনগুলো যখন জমা দিয়ে দিল, তার ইয়েতে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছিল, রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে সংস্কার কোন কোন ক্ষেত্রে কী কী সংস্কার চাই। তাইলে এই ঐক্যমত্য কমিশন যখন করলো, তাদেরও উচিত ছিল যে এই যে 34, 35টা, 39টা রাজনৈতিক দল তারা যে প্রস্তাবগুলো দিল, তার মধ্যে কোনটা কোনটা একমত আছে, কয়টা বিষয়ে, 5টা, 10টা, 15টা, 20টা, 50টা, তাহলে সেইগুলো জাতির সামনে তুলে ধরা যে এই বিষয়ে একমত আছে, তাহলে সেইটা অধ্যাদেশ জারি করে দিয়েই হয়ে যেতে পারতো যে ঐক্যমত্য আছে। 2 নম্বর কথা হলো যেগুলোতে নাই আংশিক ঐক্যমত্য আছে, সেইটা নিয়ে আলোচনা করতে পারতো। এখন তো আলোচনা চলছে। আর যেগুলোর মধ্যে একদম ভিন্ন মত, তাহলে সেইগুলো নিয়ে
বাদ রাখা দরকার ছিল। কিন্তু আমরা কিন্তু জানতে পারলো না জাতি এখনো পর্যন্ত যে কোন কোন বিষয়ে কয়টা, মানে সমস্ত রাজনৈতিক দল কোন একটা বিষয়ে বা 10টা বিষয়ে বা 50টা বিষয়ে ঐক্যমত আছে। এই যে সময় ক্ষেপণ করতেছে, এতেই মানুষের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাস জন্মানিছে যে সরকার কি তাহলে এই সংস্কার করার নামে, ঐক্যমত্যের নামে এটাকে প্রলম্বিত করতে চায়, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। এই জন্যে রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে একটা সংশয় দেখা দিয়েছে। যেটা বলছেন যে জনগণ তাদের ক্ষমতা চায়, ভালো, আমরা রাজনীতি করি, আমরা এলাকায় যাই, গ্রামে যাই, মানুষের সাথে কথা বলি, ঢাকা শহরেও বস্তি শ্রমজীবী মানুষ, সব মানুষই কিন্তু প্রশ্ন করে যে ভাই নির্বাচন কি আদৌ হবে? তাহলে তাদের মধ্যে কেন সংশয়? ভাই তাহলে হইলে কবে নাগাদ হবে? তাহলে সেই প্রশ্নের জবাবটা কি? সেই প্রশ্নের জবাব তো সরকারকে দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই সরকার কিন্তু সেটা জবাবটা দেয় না। অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। ভাই দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RSL স্কেল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন। কথা বলছিলাম ভোটের আগে জোটের আলাপ নিয়ে। হাবিবুর রহমান হাবিব আসতে চাই আবার। হাবিবুর রহমান হাবিব, আপনি আসলে বিশ্বাস করেন কবে নির্বাচন? আমি বিশ্বাস করতে চাই না, আমি মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। মানে মন কি বলে? মন তো বললে হবে না, আচরণ কি দেখছে, তারপরে দেখছেন যে এত পরে নির্বাচন আমি দেখছি, আচরণ যেটা দেখছি, আমি বলি নির্বাচন কবে হবে সরকার সিদ্ধান্ত দিবে, নির্বাচন কমিশন সেই মতো নির্বাচন করবে। যদি নির্বাচন কমিশন যদি আগেকার মতো নির্বাচন কমিশন হয়ে থাকে, আর যে নির্বাচন কমিশন তারা কোনো রাজনৈতিক দল সাথে আলোচনা করার প্রয়োজন বোধ না করেই যখন নির্বাচন আচরণবিধি ফাইনাল করেছে, চূড়ান্ত করেছে, তখন আমি এটা বলতে চাই ওই নির্বাচন কমিশন মাজা সোজা করে ডিসেম্বর ধরেই আচরণবিধি তারা যেহেতু চূড়ান্ত করে ডিসেম্বর ভিতরে নির্বাচন না। কিন্তু এই সরকারের থেকে নির্দেশনা ছাড়া তো তারা ভোটের রোডম্যাপ কিংবা না কথা বলছে যে তারা তো ওই যে যেটা আচরণবিধি যেটা করলো সেটা নিজের মতো করে করেছে, কারণ তার সাথে তারা আলোচনা করেনি। এখন তারা যদি সেই মতো আমরা স্বাধীন নির্বাচন কমিশন আমরা নির্বাচন করবো ডিসেম্বরে, কোনো অসুবিধা, তারা তো প্রস্তুত, তাদের ভোটার লিস্ট প্রস্তুত, সব প্রায় সব কিছু তারা রেডি তারা। এখন আমি বলি সরকার যদি মনে করেন যে আমরা একটা সুন্দরভাবে একটা নির্বাচন করে সুন্দরভাবে বিদায় নিতে চাই, তাহলে একটা নির্বাচন ডিসেম্বরে হবে। কিন্তু সরকার যদি মনে করেন যে আমরা শেখ হাসিনার মতো বিদায় নিতে চাই, তাহলে তারা নির্বাচন দিতে চাবে না। সেইটা মনে করে কি থাকবে? শেখ হাসিনার মতো বিদায় নিতে চাইবে? কিছু লোক করাচ্ছে তো, তাই কিছু লোক করাচ্ছে। কারণ এখানে সাধারণ সিএম যেটা বললেন তার সাথে আমি একমত। এই যে যারা এখন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা পতাকা উড়িয়ে যারা চলছেন, তারা একজনও দিনের বেলা ঘুমে অবস্থা থাকা অত রাতের বেলা ঘুমন্ত অবস্থায় কিন্তু স্বপ্ন দেখে নাই তারা দেশে পতাকা নিয়ে উপদেষ্টার মন্ত্রীর মধ্যে নিয়ে তারা দেশ চালাবে। কেউ চিন্তা করে না। আজকে তারা হয়েছে এই দেশের মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা। তাদের সব এটা ভালোই লাগছে, সুখ ভালোই লাগতেছে। তো পুলিশ স্যালুট দেয়, পতাকা ওড়ে, পথ করে ওড়ে। আমাদের এখানে মার খাওয়া লাগে না, টিয়ার কেস ঝাঁজ আমরা কি চিনি না, আমরা ইলেকট্রিক শক খাই নাই, রিমান্ডে যায়নি, ভালোই তো আছে। এই যে অবস্থা, এই কারণে ডক্টর ইউনূস সাহেবকে ভুল পথে পরিচালিত করার সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে সাথে সেলিম ভাই, একটু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, ডক্টর আলী রাজ বলেছেন যে দলগুলোর পক্ষ থেকে যদি প্রস্তাব চাপিয়ে দেওয়া হয় তাহলে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হবে। চাপিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে? দেখুন, ঐক্যমত্য কমিশন তো 166টা তারা মানে প্রশ্ন আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করেছে। আমরা যদ্দূর জানি শতাধিক প্রশ্নে সবাই একমত হয়েছে। তার মধ্যে আপনার কিছু ক্ষেত্রে একেবারেই দ্বিমত এবং কিছুটা আলোচনার ভিত্তিতে, যেগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করে, যেমন ঐক্যমত্য কমিশন ইচ্ছা করলে 24টি রাজনৈতিক দল সম্ভবত যাদেরকে তারা ইয়ে করেছে, 24টাকে আপনার 4 দিনেই শেষ করতে পারতো অথবা 6 দিনে শেষ করতে পারতো। তারাও একটা সময়ক্ষেপণ করছেন। এই সময়ক্ষেপণটা না করে তারা আসলে, আমরা তো কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এখন আপনার স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আপনার এই তোফায়েল আহমেদের কি প্রয়োজন ছিল একটা অপ্রয়োজনীয়তা বিতর্কিত সামনে আনার জন্য? আপনি চিন্তা করে দেখেন, 9 জন ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, তাইলে তারা একজন চেয়ারম্যান করবে। তার মানে কি মারাত্মক রকমের একটা আর্থিক লেনদেনের একটা সুযোগ সৃষ্টি করছে, যেটাতে আমরা অভ্যস্ত নই। আমরা পাকিস্তান আমলে সেই 65-এ আওয়ামী লীগের আইয়ুব খানের আমলে মৌলিক গণতন্ত্র আর বিডি মেম্বার বলতো তাদেরকে।
সেই 65 সালের পরে আবার নতুন করে এটা করার কোনো প্রয়োজন নাই। এটা ওনার মাথায় এই কুবুদ্ধিটা কে দিয়েছে, এটা তো আমরা মানব না কোনো অবস্থায়। এবং এটাকে প্রতিহত করার জন্য যদি আন্দোলন করতে তাহলে আন্দোলন করব। আমরা চাই যে দ্রুত নির্বাচন করার পরে পরবর্তী রাজনৈতিক সরকার স্থানীয় সরকার নির্বাচনটা করে ফেলুক, কারণ স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। কিন্তু এই সরকার কালক্ষেপণ করে স্থানীয় সরকার নির্বাচনটাকে আগে আনতে চায়। অর্থাৎ এখানে কিছু খাটাস আছে, আপনার এই খাটাসগুলো কিছু বুদ্ধি দিচ্ছে। আর কয়েকজন ছাত্রনেতার তীব্র উচ্চাকাঙ্ক্ষা, যারা সারা জাতির নমস্য থাকতে পারত, তারা সারা জাতির আরাধনার থাকতে পারত, তারা সেখান থেকে তাদের তীব্র উচ্চাকাঙ্ক্ষা আর কয়েকজন উস্কানিদাতা দেশে এবং বিদেশে উস্কানি দিয়ে পরিবেশটাকে বিনষ্ট করছেন। আমার মনে হচ্ছে যে এই পরিবেশটাকে বিনষ্ট না করে ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা এটা ধরে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালিত করছি। সামনে কোনো রকম মানে কি বলবো এটাকে, এখন ওই যে মতকে পৌঁছানো নিয়ে কোনো রকম জটিলতার সামনে দেখছেন? আমি মনে করি যে যারা বাংলাদেশের উন্নতি চায়, জনগণের অগ্রগতি চায়, জনজীবনে শান্তি স্বস্তি ফিরিয়ে আনতে চায় এবং গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তারা কেউই এই মানে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্যে, সংস্কারের জন্যে এবং গণহত্যাকারীদের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তারা বাধা হবে না, আমি এটা মনে করি। সেজন্যেই সরকারের এখন দায়িত্ব গণহত্যাকারীদের বিচারটা দৃশ্যমান করা এবং সংস্কার প্রক্রিয়াটা কোন কোন বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে উপস্থাপন করা, কী কী বিষয়ে সেটা, এবং নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করলেই জনগণ একটা স্বস্তি পাবে যে না নির্বাচন হতে যাচ্ছে। এটা কখন হবে, কিভাবে হবে সেটা একটা ঘোষণা করলে রাজনৈতিক দলগুলোর সাথে সেটা নিয়ে আলাপ আলোচনা করলে একটা জায়গায় পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং সেই ক্ষেত্রে ডিসেম্বর মাসের পরে যাওয়ার কোনো প্রয়োজন হবে বলে মনে করি না। ডিসেম্বরের আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব বলে আমি এই যে ছাত্ররা যেটা বলতেছে যে 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, নির্বাচন সাথে সম্পৃক্ত ছিল, তাদের বিচার করতে হবে। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের বিচার করতে হবে। বিচার তাদের ক্ষেত্রে যারা জোর করে ভোট কেটে নির্বাচিত হয়েছে এবং যারা ভোট কেটে দিয়েছে তাদের। এই যে অসংলগ্ন কথাবার্তা, শেষ কথা হল এই যে সরকার তো আলোচনা করেছে নিবন্ধিত দলের সাথে, নাকি না অনিবন্ধিত। তিনজনকে অসংখ্য ধন্যবাদ রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের জনতন্ত্র গণতন্ত্র। দেখা নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।